রঘুবীরকে মাথায় করে নিয়ে কামারপুকুরে চলে এসেছিলেন। ওনার প্রথম বড় ছেলে রামকুমার আর এক মেয়ে কার্তিকে নিয়ে আর রঘুবীরকে মাথায় করে নিয়ে রাতারাতি কামারপুকুরে চলে এসেছিলেন। আসার পর ওনার বন্ধু ছিলেন শুকুলাল গোস্বামী। ওই 3খানা বাড়ি আর 1 বিঘে জমি দিয়েছিলেন ঠাকুরের বাবা সুজন চট্টোপাধ্যায়। ঠাকুরের পাঠশালায় পড়াশোনা করতো না, মা কালী ছবি আঁকতে বিষ্ণু মন্দিরে। এটা আন্ডারগ্রাউন্ড আছে। বর্গীদের আমলে যখন হামলা করতো জমিদাররা গয়না গাড়ি নিয়ে নিচের তলে চলে যেতেন। আবার দেখতো সৈন্যরা কদ্দুর গালে উপরে উঠে দেখতেন, আবার গয়না কাটি দিয়ে জমিদাররা বেরিয়ে চলে আসতো। এটা হলো মারাঠা আমলের মন্দির, বিষ্ণুপুরে ছাই মাটির তৈরি। এই পাঠশালারই ছাত্র ছিলেন ছোট্ট গদাই। মাত্র 5 বছর বয়সে ছোট্ট গদাধর এই পাঠশালায় ভর্তি হন। এই পাঠশালারই আনাচে কানাচে আজও ছড়িয়ে রয়েছে ঠাকুরের স্মৃতি। লাহাবাবুদের এই দুর্গা মন্দিরে জড়িয়ে আছে আজও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি। যুগবতার শ্রী রামকৃষ্ণদেবের পুণ্য জন্মভূমি কামারপুকুর। দক্ষিণেশ্বর, বেলুর মঠ বা বাগবাজারে মায়ের বাড়ি যাননি এমন মানুষ খুব কমই আছেন, কিন্তু ঠাকুরের জন্মভূমি কামারপুকুরে কজন গেছেন? আর এইবার সেই লক্ষ লক্ষ ভক্তের কথা ভেবেই আমরা বেরিয়ে পড়লাম শ্রীধাম কামারপুকুরের উদ্দেশ্যে। বন্ধুরা, আজ আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত নানা দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। সেই সাথে জানাবো ঠাকুরের জীবনের নানা অজানা কাহিনী। ঠাকুরের স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমি দর্শন করতে করতে ঠাকুরের জীবনের নানা অজানা কাহিনী শুনতে আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানাবো কামারপুকুর ঘুরতে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা, যে ঘটনাটি হয়তো আপনাদের অনেকেরই অজানা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই তথ্যপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বাড়ি ডেরেক গ্রাম। সেই গ্রামের ওই জমিদার রামানন্দ চট্টোপাধ্যায় গ্রামের ওই একজনের বিরুদ্ধে আদালতে মিথ্যে মামলা করেন, আর সেই মামলারই সাক্ষী হিসাবে দাঁড় করাতে চেয়েছিলেন গ্রামের ওই সত্যনিষ্ঠ ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। কিন্তু রঘুবীর আর শীতলা দেবীর পুজো না করে যিনি জলস্পর্শ পর্যন্ত করেন না, সেই সত্যনিষ্ঠ ক্ষুদিরাম মিথ্যে মামলায় সাক্ষী দিতে রাজিই হলেন না। স্বভাবতই তাকেও জমিদারের রাগের কোপে পড়তে হলো। রামানন্দ চট্টোপাধ্যায় এরপরেই তার নামেও মিথ্যে মামলা করে বসলেন। ফলত পরিবার নিয়ে সেই গ্রামে থাকা ক্ষুদিরাম বাবুর কাছে অসম্ভব হয়ে পড়ে। আর এমন কঠিন সময়ে ক্ষুদিরামের বন্ধু সুখলাল গোস্বামী সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন এবং কামারপুকুরে থাকার সুবন্দোবস্ত করে দেন। এই ভিডিওতে সেই ঘটনার কথাই আপনাদেরকে শোনাবো ঠাকুরের ওই এক বংশধরের মুখ থেকে। এই গ্রামের ওই যোগীদের শিব মন্দিরে পুজো দিতে গিয়ে অপূর্ব এক জ্যোতির দর্শন পান চন্দ্রাদেবী। শিবলিঙ্গ থেকে সেই জ্যোতি বেরিয়ে এসে চন্দ্রাদেবীর শরীরে প্রবেশ করে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এই কথা জানালে তাদের বুঝতে অসুবিধা হয় না দৈব সন্তান লাভ করতে চলেছেন তারা। 1836 সালের 17 ফেব্রুয়ারি বাংলার 1242-এর 6 ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়ার পুণ্যতিথিতে চন্দ্রাদেবীর কোল আলো করে জন্ম নেন এক অপূর্ব শিশু। অন্নপ্রাশনের সময় এরই নামকরণ করা হয় গদাধর চট্টোপাধ্যায়, গ্রামের সকলের কাছে আদরের গদাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে স্থানে জন্ম হয়েছিল সেটি ছিল ঢেঁকিশাল। পরবর্তীকালে ঠাকুরের সেই আঁতুর ঘরটিকেই একটি সুন্দর মন্দিরের রূপ দেওয়া হয়েছে। ঠাকুরের বাসগৃহের প্রতিটি কোণা এখনও শিহরণ জাগায় ভক্তদের মনে। তাদের কাছে এ এক পরম পুণ্যস্থান। ঠাকুরের আঁতুর ঘর দর্শনকে জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফল বলেই মনে করেন কামারপুকুরে ঠাকুরের জন্মস্থান দর্শন করতে আসা ভক্তমণ্ডলীরা। আর তাই প্রতিদিন অগণিত ভক্তের ঢল ভেঙে পড়ে সমগ্র কামারপুকুর জুড়ে। সারাদিন অগণিত ভক্ত মনের বাসনা উজাড় করে দেন ঠাকুরের চরণে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছ। এখন সেই গাছটি ফলে ফুলে ভরে গোটা মন্দিরকে ছায়াদান করছে। ঠাকুরের জন্মভিটের ঠিক উত্তর দিকে হালদার দিঘি। স্নান থেকে রান্না, শ্রীরামকৃষ্ণদেবের বাড়ির সব কাজে ব্যবহৃত হতো এই হালদার দিঘির জল। এই দিঘিতে স্ত্রী পুরুষের স্নানের জন্য আলাদা আলাদা ঘাটের ব্যবস্থা ছিল।
শ্রীরামকৃষ্ণের ছোটবেলার নানা ঘটনার সঙ্গে এই হালদার পুকুর বিশেষভাবে জড়িত। আর এই হালদার দিঘিতেই ঘটেছিল ছোট্ট গদাইয়ের জীবনের সেই স্মরণীয় ঘটনা। আজ আপনাদেরকে সেই ঘটনার কথাই জানাবো। একদিন ছোট্ট গদাই বন্ধুদের সাথে মেয়েদের ঘাটে স্নান করছেন, জল ছিটোচ্ছেন, জল নিয়ে খেলা করছেন। মেয়েদের গায়েও সেই জলের ছিটে লাগছে দেখে বিরক্ত হয়ে একজন মহিলা বললেন যে এই ঘাটে ছেলেদের ঢোকা নিষেধ। ধমক খেয়ে অন্য ছেলেরা চলে গেলেও কৌতূহলী গদাইয়ের মনে ছিল গভীর জিজ্ঞাসা, কেন মহিলা পুরুষদের আলাদা আলাদা ঘাটের ব্যবস্থা? আর এই প্রশ্নের উত্তর পেতে পরপর 3 দিন গাছের আড়াল থেকে মেয়েদের স্নান করা দেখলেন বালক গদাধর। তারপর সেই মহিলাটির কাছে গিয়ে তার সরল স্বীকারোক্তি, পরশু 4 জনকে স্নান করতে দেখলাম, কাল 6 জনকে, আজ 8 জনকে দেখলাম, কই কিছুই তো হলো না। মহিলাটি হেসে হেসে গদাইয়ের মায়ের কাছে সব কিছু জানাতে চন্দ্রামণি দেবী গদাইকে ডেকে ভালো করে বুঝিয়ে দিয়ে বললেন যে এতে গদাইয়ের কিছু হয়নি ঠিকই, কিন্তু মেয়েরা এতে অপমানিত বোধ করেন। আর মহিলারা যেহেতু গদাইয়ের কাছে মাতৃ সমান, তাই তাদের অপমান হয়, এমন কাজ করা কি ভালো? মায়ের এই কথার পর গদাই আর কখনো এমনটা করেনি। ইনি হলেন তৎকালীন কামারপুকুর গ্রামের জমিদার ধর্মদাস লাহা, যিনি গ্রামের মানুষদের কাছে লাহা বাবু নামেই বেশি পরিচিত। চট্টোপাধ্যায় পরিবারের সাথে লাহাবাবুর সখ্যতা ছিল খুবই মধুর। ছোট্ট গদাধর ছিল লাহাবাবুর খুব স্নেহের। দুর্গা মন্দিরের ঠিক গায়েই রয়েছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। বর্গী আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মন্দিরের ওপর এবং নিচে 2 জায়গাতেই বেশ কয়েকটি গোপন ঘর ছিল। চলুন সেই ইতিহাসই জেনে নেই কামারপুকুরের ওই এক স্থানীয় মানুষের কাছ থেকে। পাঠশালায় পড়াশোনা করতো না, মা কালীর ছবি আঁকতো বিষ্ণু মন্দিরে। এটা আন্ডার গাহন আছে, বর্গীদের আমলে যখন হামলা করতো জমিদাররা গয়না গাড়ি নিয়ে নিচের তলে চলে যেতেন। আবার দেখতো সৈন্যরা কদ্দুর গালে উপরে উঠে দেখতেন, আবার গয়না কাটি দিয়ে জমিদাররা বেরিয়ে চলে আসতেন। এইটা হলো মারাঠা আমলের মন্দির, বিষ্ণুপুরে ছাই মাটির তৈরি। আর ঠাকুরের মা বাবার হচ্ছে বেড়ে গ্রামে বাড়ি ছিল। রঘুপীরকে মাথায় করে নিয়ে যখন কামারপুকুরে চলে এসেছিলেন, ওই ধর্মদাস লাহা উনি জায়গা দিয়েছিলেন। ধর্মদাস লাহা ছোট্ট গদাই পাঠশালা থেকে মাঝে মাঝেই চলে আসতেন এইখানে। এই মন্দিরে বসে আঁকতে শুরু করতেন নানা দেবদেবীর ছবি। এইখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনের নানা কাহিনী তুলে ধরা হয়েছে বিভিন্ন চিত্রের মধ্য দিয়ে। লাহাবাবু প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির, ঠাকুরের পাঠশালা, গোপেশ্বর শিব মন্দির, দুর্গা মন্দির সহ রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত নানা দর্শনীয় স্থান কামারপুকুরে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের। ছোট্ট গদাধরকে আজও স্নেহ ভরে পুজো করে যান গ্রামের মানুষেরা। ঠাকুরের পাঠশালার ঠিক পাশে রয়েছে লাহাদের দুর্গা মণ্ডপ। একসময় দুর্গাপুজোর দিনে গোটা কামারপুকুর অঞ্চলের মানুষ সমবেত হতেন এই দুর্গা দালানের সামনে, কারণ এইখানেই একমাত্র দুর্গা পুজো হতো। জানা যায় এই মন্দিরের দেবীর চক্ষুদান করেছিলেন স্বয়ং ছোট্ট গদাই। কথিত আছে 1127 বঙ্গাব্দে কামারপুকুরের তৎকালীন জমিদার ধর্মদাস লাহা এক মামলার জন্য চুঁচুড়া যাচ্ছিলেন। পথে এক চটিতে বিশ্রাম নেওয়ার সময় তিনি স্বপ্নাদেশ পান তার বাড়ির দুর্গাপুজো বন্ধ রয়েছে, তা যেন ফের শুরু করা হয়। পাশাপাশি মায়ের কাছ থেকে অভয় পান তিনি এই মামলায় জয়ী হবেনই। দেবীর স্বপ্নাদেশ বাস্তবে মিলেও চাই। ওই মামলায় জয়ী হয়েছিলেন লাহাবাবু। বাড়ি ফিরে শুরু করেন দেবী দুর্গার নতুন করে পুজো। সেদিনের সে আড়ম্বর আজ আর হয়তো নেই, কিন্তু ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান হওয়ার কারণে আগত দর্শনার্থীদের কাছে এই জায়গাটির গুরুত্ব অপরিসীম। লাহাবাবুদের এই পাঠশালারই ছাত্র ছিলেন ছোট্ট গদাই। মাত্র 5 বছর বয়সে ছোট্ট গদাধর এই পাঠশালায় ভর্তি হন। পাঠশালার ভর্তি হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই লিখতে পড়তে সমর্থ হয় মেধাবী গদাধর। যদিও পড়াশোনার থেকে পুরাণ কথা আর যাত্রা গান শুনতে তার অনেক বেশি ভালো লাগতো। পাঠশালার ভেতরে কাঠের কারুকার্য দেখলে আজও অবাক হতে হয়। ঠাকুরের স্মৃতি বিজড়িত এই পাঠশালার ভিতরে প্রবেশ করলে সত্যি আজও যেন সারা শরীরে শিহরণ খেলে যায়।
त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां এই আটচালা শৈলীর মন্দিরটি ঠাকুরের পাঠশালার ঠিক উত্তর পূর্ব কোণে অবস্থিত। ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটিতে দেবাদিদেব মহাদেব পূজিত হন। বিষ্ণু মন্দির থেকে কিছুটা এগোলেই দেখা মেলে গোপেশ্বর শিব মন্দির। দক্ষিণেশ্বরে থাকার সময় শ্রী রামকৃষ্ণদেবের দিব্য ভাবাবস্থাকে উন্মাদ রোগ বলে কামারপুকুরে প্রচারিত হয়। সেই সময় মা চন্দ্রামণি দেবী রামকৃষ্ণদেবের কল্যাণ কামনায় এই গোপেশ্বর মন্দিরে হত্যে দিয়েছিলেন। তারপরেই চন্দ্রামণি দেবী স্বপ্নাদেশ পান, মুকুন্দপুরে শিবের নিকট হত্যে দাও, মনস্কামনা পূর্ণ হবে। ঠাকুরের স্বপ্নাদেশ মতো সেইখানেও হত্যে দেন তিনি। রামকৃষ্ণদেবের ধাত্রীমাতা ধনিকামার্নির মন্দির যিনি তৈরি করেন, সেই রাধাচরণ দাসের ঠাকুর বাড়ি হল এই ভবতারিণী মন্দির। এই ধনিকামার্নি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের ধাত্রীমাতা। ঠাকুরকে অত্যন্ত স্নেহ করতেন তিনি। ঠাকুরের উপনয়নের সময় ধাত্রীমাতা ধনিকামার্নিকে ভিক্ষে মাতা করে স্নেহের মর্যাদা রক্ষা করেছিলেন রামকৃষ্ণদেব। ধনিকামার্নি ছিলেন একজন অব্রাহ্মণ, আর সেই যুগে অব্রাহ্মণদের ভিক্ষামা হওয়া ছিল রীতিবিরুদ্ধ। কিন্তু অপরদিকে রামকৃষ্ণদেব চেয়েছিলেন তার ধাইমাই তার ভিক্ষামা হন। তাই সমাজের প্রবল বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত গদাধর প্রসন্ন চিত্তে ধনিকামার্নির হাতেই প্রথম ভিক্ষা নিলেন। আর সেই সাথে নিঃসন্তান ধনিকামার্নি হলেন মহাভাগ্যবতী। সমগ্র ত্রিভুবনকে যিনি ভিক্ষা দিয়ে বেড়ান তাকেই তিনি দিলেন ভিক্ষা। আর সেই সাথে সমাজে নতুন করে পরিচিতি পেলেন রাম ও কৃষ্ণের ধাত্রীমাতা রূপে। রঘুবীরকে মাথায় করে নিয়ে কামারপুকুরে চলে এসেছিলেন। ওনার প্রথম বড় ছেলে রামকুমার আর এক মেয়ে কার্তিনীকে নিয়ে আর রঘুবীরকে মাথায় করে নিয়ে রাতারাতি কামারপুকুরে চলে এসেছিলেন। আসার পর ওনার বন্ধু ছিলেন শুকুলাল গোস্বামী। ওই 3খানা বাড়ি আর 1 বিঘে জমি দিয়েছিলেন ঠাকুরের বাবাকে, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের 3 ছেলে ছিল, রামকুমার, রামেশ্বর, রামকৃষ্ণদেব, আর 2 বোন ছিল সর্বমঙ্গলা কাত্যায়নী। মেজ ভাই যিনি ছিলেন রামেশ্বর, ওনার 2 ছেলে ছিল রামলাল, শিবুরাম। শিবরাম চট্টোপাধ্যায়ের মেয়ে ছিলেন দুর্গা দেবী, ওনার ছেলের ছেলে, আমার নাম তারক ঘোষাল। কামারপুকুরে আমাদের রঘুবীরটুকু আমাদের বংশের আছে। বংশের কুলদেবতা শ্রী মা সারদা বলে গেছিলেন যে রঘুবীরটা বংশে থাকবে, বংশেরা পুজো করবে, এরা আয় ব্যয় নিজেরা খরচা করবে, তোমরা কিছু নিবে না। আর এই 3খানা বাড়ি জন্মস্থান রামকৃষ্ণ মঠকে দেবে। রঘুবীরটুকু মা বলেছে বংশে রাখার জন্য। আচ্ছা, আপনারা তাহলে রঘুদেব পুজোটা আপনারাই? হ্যাঁ, আমরাই করি। আচ্ছা, ওই জন্য তো বললাম না যে রঘুদেব পুজো করে। পাইনদের এই বাড়িতেই বালক গদাধরের বিশেষ যাতায়াত ছিল। একবার শিবরাত্রির ব্রত উপলক্ষে গ্রামের সীতানাথ পাইনের বাড়িতে শিবের মহিমাসূচক যাত্রা অভিনয়ের বন্দোবস্ত হয়েছে। কিন্তু হঠাৎ করে সন্ধ্যার সময় খবর পাওয়া গেল যাত্রার দলে যে ছেলেটি শিব সাজে সে অসুখে পড়েছে। ফলে যাত্রাপালা বন্ধ হবার জোগাড়, কারণ শিব ছাড়া শিবের যাত্রা কি করে সম্ভব। আর ঠিক সেই সময় গ্রামের সকলের আগ্রহে ছোট্ট গদাইকে শিব সাজিয়ে যাত্রা মঞ্চে তোলা হলো। পাইনদের এই নাট্যমঞ্চেই শিব সেজে যাত্রা করবার সময় ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। দুর্গাদাস পাইন বড় গর্ব করে বলতেন, এই বাড়ির ভিতর বাইরের কোনো পুরুষ ঢুকতে পারে না। বাড়ির গৃহকর্তার এমন অহংকার তাঁতিনির বেশে ভেঙে দিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কামারপুকুরে এখনও সেই বাড়িটি রয়েছে, যদিও বংশধরেরা এখন আর কেউ সেইখানে থাকেন না। চলুন বন্ধুরা, এইবার কামারপুকুরে ঘুরতে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথাটি তুলে ধরি আপনাদের মাঝে। একবার নেতাজি গিয়েছিলেন কামারপুকুর ভ্রমণে। সকালে তাকে দেখতে না পেয়ে তার সঙ্গী সাথীরা খোঁজাখুঁজি শুরু করে দেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে বটগাছের তলায় বসে তপস্যা করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সেই গাছটি জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। সঙ্গীদের ডাকে সম্বিত ফিরতে নেতাজি বলেছিলেন, এখানে স্বয়ং ভগবান একদিন তপস্যা করে আমাদের জন্য রেখে গিয়েছেন বিরাট এক সম্পদ। কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ।
আমার নাম হচ্ছে কল্পনা দাস। আপনাকে আমাদের এখানেই বাড়ি, কামারপুকুরে বাড়ি। সেখানে যারা ঘুরতে আসবে মোটামুটি আপনার সাথে যোগাযোগ করলে তারা যেখানে যাবে তা আপনি সেখানে চারদিক সেখানে ঘুরিয়ে নিয়ে যাবো। সেই জায়গার কৃষ্ণ ডিটেলসটা মন্দির, হ্যাঁ, কৃষ্ণ মন্দির, ঠাকুরের পাঠশালা, ধনী কামারনি, কামারপুকুর, তারপরে পায়েন্দে বাড়ি, শিবসেজে যাত্রা করেছিল। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন করে নতুনভাবে পথ চলতে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।